তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাস বিষয় নিয়ে। নানা রকমের বড় ছোট এবং খুঁটিনাটি প্রশ্নের উত্তর তোমরা যাতে সহজেই মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে দিতে পারো তার চেষ্টা আমি এখানে করব। প্রথম কথা হচ্ছে, ইতিহাস নিয়ে তোমাদের মধ্যে অনেকের, সবার নয়, অনেকের মধ্যে একটা ভীতি বা একটা দুর্বলতা কাজ করে। অন্যান্য সাবজেক্ট পড়ার পর খুব গুরুত্ব দিয়ে হয়তো অনেকেই ইতিহাস সাবজেক্টটাকে পড়ার তোমরা সময় করে উঠতে পারো না, বা যাদের পড়তে একদম ভালো লাগে না। আমি বলবো, তোমরা আমার এই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের এই বিষয় সম্পর্কে যে দুর্বলতা বা ভীতি আছে সেটা মনে হয় দূর হয়ে যাবে। তাই আমি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিবাহ নিয়ে তিনি যে প্রচেষ্টা চালিয়েছিলেন সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে। তো আমি টপিকের মধ্যে চলে যাই। টপিকটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিধবা বিবাহ। আমরা আগে টপিকটাকে খুব ভালো করে শুনে বোঝার চেষ্টা করি, তারপর আমরা টপিকটাকে বারবার পড়ব, তারপর বারবার লেখার চেষ্টা করব। তাহলেই কিন্তু পরীক্ষা দেওয়ার মতো যে প্রস্তুতি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে প্রথমে কি আমি যা বলছি সেটা শুনবে, তারপর সেটা বারবার পড়বে, তারপর সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, মানে লিখবে। এই তিনটি স্টেপ করলে পরে সেই জিনিসটা তোমাদের আর মনে না থাকার মতো বিষয়টা থাকবে না, সবাই ভুলেও যাবে না, পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এই কথা আমি বিশ্বাস করি। তো চলো আজকে এই আলোচনার মধ্যে আমরা যাই। 19 শতকে সমাজ সংস্কারক যে আন্দোলন গড়ে উঠেছিল, অনেক আন্দোলন হয়েছিল, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল বিধবা বিবাহ আন্দোলন। খুব মন দিয়ে শোনো, 19 শতকে যে সমাজ সংস্কারক আন্দোলন হয়েছিল, অনেক আন্দোলন হয়েছিল অনেক প্রেক্ষাপটকে কেন্দ্র করে, তার মধ্যে অন্যতম একটি আন্দোলন হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিধবা নারীদের দুঃখ কষ্ট থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য, তাদের যে সামাজিক সম্মান নষ্ট হয়ে গিয়েছিল পুরুষতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে, সেই সামাজিক সম্মান তারা যাতে ফিরে পায় এবং সামাজিক নানাবিধ যে অকল্যাণকর ব্যাধি সেখান থেকে বিধবাদের মুক্তি দেওয়ার জন্য বিধবাদের পুনর্বিবাহের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভেবেছিলেন। তিনি রক্ষণশীল গোঁড়া হিন্দুদের বিধবা বিবাহ সম্পর্কে চেতনা জাগ্রত করবার উদ্দেশ্যে উনি 1854 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন। ঠিক ওই সালেই তিনি, অর্থাৎ 1854 সালেই বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, এটাকে হেডিং করে তিনি একটি পুস্তিকা রচনা করেন। পরের বছর 1855 খ্রিস্টাব্দে ওই আরেকটি পুস্তিকা তিনি প্রকাশ করেন।
তবে প্রথম পুস্তিকাটি প্রকাশ করেন 1854 খ্রিস্টাব্দে, সেটারই আবার দ্বিতীয়বার তিনি আবার প্রকাশ করেন 1855 খ্রিস্টাব্দে। উদ্দেশ্যের কথা আগেই বলেছি। এই পুস্তিকা বা এই তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবা বিবাহ সম্পর্কে লেখার পেছনে মূল উদ্দেশ্যই ছিল গোড়া রক্ষণশীল সমাজে মানুষদের মধ্যে বিধবা বিবাহের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের চেতনা বৃদ্ধি করা। তো গোড়া রক্ষণশীল গোড়া হিন্দু বাঙালি সমাজে বিধবা বিবাহ নিয়ে এরপরে একটা হইচই বেঁধে যায়, বিতর্ক শুরু হয়। বিদ্যাসাগর মহাশয়কে নানাভাবে তিরস্কৃত হতে হয় এবং তিনি নানাভাবে সমালোচিত হন। 1855 খ্রিস্টাব্দে 4 অক্টোবর সমস্ত বাধা বিতর্ক অতিক্রম করে প্রায় 987 জন থেকে প্রায় 1000 জন বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র সরকার বাহাদুরের নিকট দাখিল করেন। সরকার বাহাদুর বলতে এখানে সেই সময় ভারত সরকারের যে আইনসভা, সেখানে তিনি একটি আবেদন করেন। কি বিষয়ে আবেদন? না, বিধবাদের যাতে বিবাহ দেওয়া যায় সেই ব্যবস্থা আইন সিদ্ধকরণ। এই বিধবা বিবাহদের বিষয় তিনি যখন আন্দোলন করছিলেন বা নানা প্রচেষ্টা করছিলেন, সেই সময় বহু বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি এবং অনেক প্রতিষ্ঠান বিদ্যাসাগর মহাশয়কে এই বিধবা বিবাহের সমর্থনে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, অক্ষয় কুমার মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়াও আত্মীয় সভা, ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশন, তত্ত্ববোধিনী গোষ্ঠী, হিন্দু কলেজের ছাত্ররা, ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য রামচন্দ্র বিদ্যা বাগীশ, শান্তিপুরের তাঁতিরা, প্রার্থনা সমাজের মহাদেব গোবিন্দ রানাডে সকলেই বিধবাদের পুনর্বিবাহের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এবং তাদের সহমর্মিতার হাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে বাড়িয়ে দিয়েছিলেন। সবাই কিন্তু তাকে সাহায্য করেননি বা এই মতকে সমর্থন করেননি। তাহলে কারা কারা সাহায্য করেননি বা সমর্থন করেননি, প্রবল বাধা দিয়েছিলেন? তাদের মধ্যে অন্যতম হলো যে আমাদের রক্ষণশীল হিন্দু সমাজ। হিন্দু সমাজের যে গোড়া রক্ষণশীল অংশ আছে, তারা এই মতকে বা এই প্রস্তাবকে তারা মেনে নিতে পারেননি। তৎকালীন শোভাবাড়ি রাজবাড়ির অন্যতম সদস্য রাধাকান্তদেব এবং তার একটি প্রতিষ্ঠান ধর্মসভা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বিধবা বিবাহে পুনর্বিবাহের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন এবং নানাভাবে তারা বাধা দান করেছিলেন। তবুও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই রক্ষণশীল গোড়া সমাজকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত বৈধ, এবং এই বৈধতা উল্লেখ করতে গিয়ে তিনি পরাশর সংহিতাকে তিনি এখানে হাজির করেছিলেন। তিনি পরাশর সংহিতা থেকে এটা বোঝাতে চেয়েছিলেন যে হিন্দুদের মধ্যে বিধবা বিবাহ শাস্ত্র বিরুদ্ধ কোনো কাজ নয়। শাস্ত্র, হিন্দু ধর্মের শাস্ত্র সেটাকে কিন্তু সম্মতি দেয় বা স্বীকৃতি দেয়, কিন্তু রক্ষণশীল গোড়া সমাজ তাতে কিন্তু কর্ণপাত করেনি।
এইরকম অবস্থাতে যখন চারিদিকে এত প্রবল সামাজিক বাধা বিপত্তি রয়েছে, সেই সময় তিনি সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই, যখন এইরকম বাধা, ঠিক এই সময় বড়লাট লর্ড ক্যানিং 15 নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ যে আইন সেটাকে তিনি পাশ করলেন। এখানে কিন্তু একটি কথা আজ বলতে হবে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবাদের পুনর্বিবাহের জন্য আন্দোলন করছিলেন, নানা রকমের চেষ্টা চালাচ্ছিলেন, সেই সময় কিন্তু বাংলার বড়লাট ছিল লর্ড ডালহৌসি। তবে প্রথম দিকে এই ডালহৌসি কিন্তু এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন এবং তিনি এই বিষয়কে কেন্দ্র করে একটি আইনের খসড়া প্রস্তুত করে নিয়েছিলেন। লর্ড ডালহৌসি চলে যাওয়ার পর লর্ড ক্যানিং এসে কিন্তু এই আইনটি পাশ করেছিলেন। সেই সময়টি হচ্ছে 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই। 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর এই আইন পাশ হয়ে যাওয়ার পর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, পাত্র এবং পাত্রী কারা ছিলেন? পাত্র ছিলেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, তিনি ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক, এবং পাত্রী ছিলেন কালীমতি, তিনি ছিলেন ব্রহ্মানন্দের কন্যা। আদি নিবাস ছিল বর্ধমানে, যদিও পরবর্তীকালে আমাদের উত্তর 24 পরগনার একটি প্রসিদ্ধ স্থান গোবরডাঙ্গাতে এই বিবাহের আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এরপরে 1870 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয়ের নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে পাত্রী ভবসুন্দরীর বিবাহ হয়। এই ভবসুন্দরী একজন বিধবা নারী ছিলেন। তবে সামগ্রিকভাবে আমরা সবকিছু শুনলাম। এই বিবাহ আয়োজন করতে গিয়ে তার প্রায় 80 থেকে 82,000 টাকা তার তৎকালীন সময় ব্যয় হয়েছিল। তিনি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। নিজের অর্থ ব্যয়ে 62টি বিধবা তিনি বিবাহ দিয়েছিলেন। এই বিধবাদের যাতে আর্থিকভাবে কখনো কোনো কষ্ট না হয়, তার জন্য তিনি 1872 খ্রিস্টাব্দে বিধবাদের আর্থিক সাহায্যের জন্য হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড তৈরি করেছিলেন। তাহলে বিদ্যাসাগর মহাশয় তিনি বিধবা বিবাহের জন্য কি করেছিলেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ আজকে আমরা এখানে শুনলাম। তোমরা ভিডিওটি বারবার শুনে আমি পাশেই যে নোট করে দিয়েছি সেই নোট দেখে তোমরা কপি করে নাও এবং এখানে তোমরা পরবর্তীকালে এটা মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো। এবার এখানে কয়েকটি ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে, প্রথম বিধবা বিবাহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমরা তখন বলবে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা অংশে। কত সাল? 1857 খ্রিস্টাব্দের 56 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বরে। এটা বলবে। পাত্র পাত্রীর নাম তোমাদের এখানে লিখিয়ে দিলাম। প্রশ্ন হতে পারে, সবাই তো তোমরা ক্যানিংকে জানো, যিনি বিধবা বিবাহ আইনকে সিদ্ধ করেছিলেন, পাশ করেছিলেন। প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। সেটা হচ্ছে, বিধবা বিবাহ আইনের খসড়া কে প্রস্তুত করেছিলেন? তখন কিন্তু তোমাদের ডালহৌসি, লর্ড ডালহৌসির কথাটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তা আজকের মোটামুটি আলোচনা এখানে শেষ করলাম। তোমরা বিষয়টিকে বারবার দেখো এবং পড়ে নেওয়ার চেষ্টা করো। আমি এখানে অনেকগুলো তোমাদের জন্য নোট করে রেখেছি। পরপর সেই নোটগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এবং তোমরা এগুলো শুনতে থাকবে। তা আজকে এখানে রাখছি। তোমরা ভালো করে পড়াশোনা করো।